ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নত্তুর স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঐক্যের সরকার চার জামায়াত, গতকাল থেকেই এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা চলছে। জামায়াত আমিরের একটি বক্তব্য নিয়ে, বিশেষ করে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক নিয়ে রয়টার্সের একটি প্রতিবেদন, সেখান থেকে এই বিষয়টি এসেছে। আমি আলোচনায় যাবার আগে সেই বক্তব্যের কিছু অংশ আমি একটু উল্লেখ করতে চাই। এনসিপির সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামায়াত আমির শফিকুর রহমান রয়টার্সকে বলেন, আমরা অন্তত 5 বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই। দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। আমি আরেকটু উল্লেখ করতে চাই সেই প্রতিবেদনের বিষয়ে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। এখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি শাহ মাহফুজুল হককে দিয়ে শুরু করতে চাই। এখানে দুটি বিষয় আছে, একটি ভারতের সঙ্গে কূটনীতির একটি বিষয়, আরেকটি হচ্ছে ঐক্যের সরকারের কথা তিনি বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে 21 টেলিভিশনের যারা শ্রোতা মণ্ডলী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক আব্দুল নত্তুর ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। যে বিষয়ে আপনি নিয়ে আসলেন যে ঐক্যের সরকার চায় জামাত, আমি মনে করি যে এটা একটা ভালো পজিটিভ এবং আসলে যে অবস্থা আমাদের এখন বর্তমান বাংলাদেশের, বিশেষ করে বিগত 17 বছর ফেসিবাদ যেভাবে বাংলাদেশকে আষ্টে ফিষ্টে বেঁধে ফেলেছিল এবং যেভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি সেটা দুর্নীতি দমন কমিশন বলেন, সেটা হচ্ছে যে বিচারালয় বলেন, এবং হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো স্বায়ত্তশাসিত, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি হয়েছে, মানে এক ব্যক্তির শাসন বা এক ব্যক্তির ইশারায় সবকিছু পরিচালিত হয়েছে। একটা দেশের মানে মূল যে স্তম্ভ সেগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি আপনি দেখেন, এখন বাংলাদেশের অর্থনীতি যে দিকে চলে গেছে, যে এখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দুর্নীতির মাধ্যম দিয়ে পুরো দেশ মানে প্রত্যেকটা বিভাগ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকম একটা প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আজকে মানুষের যে প্রত্যাশা এবং হচ্ছে যে অর্থনৈতিক যে চাপ এবং সামগ্রিকভাবে বহির্বিশ্বের যে চাপ, সার্বিকভাবে আমি মনে করি যে আগামীতে যে সরকারই গঠিত হোক না কেন, যারাই ক্ষমতায় আসুক না কেন নির্বাচনের মাধ্যমে, তাদেরকে এককভাবে দেশ পরিচালনা করাটা কঠিন হবে। বিশেষ করে সেক্ষেত্রে যদি হয় সাংঘর্ষিক রাজনীতি, যে সরকারি দল সরকার গঠন করলো, সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করলো, বিরোধী দল আন্দোলন সংগ্রাম শুরু করলো এবং দেশে এভাবে যদি একটা সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দেশের জন্য, জাতির জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। সেই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আমিরে জামাত যেটা বলেছেন, শুরু থেকে বলে আসছেন যে জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমাদেরকে ভোট দেয়, নির্বাচিত করে, আমরা সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ একটা সরকার গঠন করে, জাতীয় সরকার গঠন করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মাহফুজ ভাই, আপনার কথা শুনছিলাম, আপনি বলছিলেন বক্তব্য, কিন্তু আসলে সেই ঐক্যটা কি আসলে সম্ভব বা কতটুকু আসলে বাস্তবতা? জি, আমি মনে করি সম্ভব। আপনারা দেখেন যে ইতিমধ্যে কিন্তু 12টা বিভিন্ন রাজনৈতিক সংগঠন জামাত ইসলামের সাথে একটা আসন সমঝোতায় একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। এবং আমরা মনে করি জাতীয়তাবাদী দল, তাদের সাথে জামাত ইসলাম এক সময় একসাথে রাজনীতি করেছে, একসাথে সরকার পরিচালনা করেছে। এখন কিছু দূরত্ব থাকলেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে জামাত ইসলামী যদি সরকার গঠন করে এবং তারা যদি চায় যে বিরোধী দল থেকে বা জাতীয়বাদী দল থেকে তারাও যদি আসে, সবাই মিলে যদি একটা সরকার পরিচালনা করা যায়, তাহলে আমি মনে করি এটা ভালো হবে। এবং বিশেষ করে শুধু জামাত বলতেছে বিষয়টা এটা না, এটা কিন্তু অলরেডি আমাদের জাতীয়তাবাদী দল তারেক জিয়াও কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও কিন্তু এখনো বলছেন যে আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করব। তো সেরকম প্রেক্ষাপটে আমি তো দেখতেছি সবাই যদি ঐক্যবদ্ধ বা জাতীয় সরকার চায়, তাহলে সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটা সরকার তো হইতে পারে। বিএনপির সঙ্গে আসলে দূরত্বটা কোথা থেকে শুরু আসলে? জি, বিএনপির সাথে আসলে দূরত্ব এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম একটা বিষয় হচ্ছে যে ধরেন আগে বিরোধী দল, সরকারি দল ছিল আওয়ামী লীগ, বিরোধী দল ছিল বিএনপি এবং জামাত। তো তাহলে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য সেখানে ঐক্যবদ্ধ থাকাটা
জরুরি ছিল এবং সময়ের দাবি ছিল, মানুষের এটা চাওয়া ছিল। সেই প্রেক্ষিতে জামাত ইসলামী এবং বিএনপি ঐক্যবদ্ধভাবে 2001 সালে নির্বাচন করেছে, এরপর হচ্ছে সরকার গঠন করেছে, এরপরে বিরোধী দল হিসেবে মাঠে ভূমিকা রেখেছে, আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেল জুলুম নির্যাতন বা সবকিছু সাহায্য করেছে। তো সেরকম প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আসলে এখন যেহেতু মূল শক্তি আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন কার বিরুদ্ধে ঐক্য করবে বা কিসের জন্য মানে ঐক্যবদ্ধ থাকবে? এখানে তো একটা আমি মনে করি এই যে জামাত এবং বিএনপির যে এখন যে অবস্থান, যদি এটা পারস্পরিক সাংঘর্ষিক পর্যায়ে না গিয়ে এখন যে অবস্থাটা আছে এটা যদি থাকে, এটা দেশের জন্য ভালো। যে আওয়ামী লীগ যে নাই, এটা এখন মানুষ ফিল করতেছে না। আওয়ামী লীগ বলছিলাম রাজনৈতিক অবস্থার দিকে কেন দুই দলকে যেতে হচ্ছে একসময় না। একটা রাজনীতি যখন আপনি করবেন, আপনি যখন সরকার, আপনার একটা পলিসি আছে, আপনার একটা বক্তব্য আছে, আমার একটা পলিসি আছে, আমার একটা বক্তব্য আছে, তখন তো একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা যে সংঘাতে পরিণত না হয়, আমরা চাচ্ছি সেটা। এখন ধরেন এখানে মূল বিষয় হচ্ছে, আমরা বলি যে যদি আপনি একদম শুরুর দিকে যান, যখন সরকার পরিবর্তন হলো, একটা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো, তখন আপনি দেখবেন যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং নাইবে আমির আব্দুর রহমান তাহের, ওনারা কিন্তু লন্ডনে গিয়েছেন এবং খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তার সাথে শারীরিক খোঁজখবর নেওয়া এবং তারেক জিয়ার সাথে সেখানে একটা মত বিনিময় বা প্রোগ্রাম হয়েছে। তো সেখানে আসলে যদি ইয়াটা ভালো হইতো, পরিবেশটা ভালো হইতো বা পারস্পরিক সহযোগিতার হারটা সব বাড়াতো, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি নাও হইতে পারতো। কিন্তু এখানে একটা আমার মনে হয় যে এখানে একটু যেভাবে আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেটা সেভাবে হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেন যে আসলে 5ই আগস্ট যেই বিপ্লব হলো বা আমরা এটাকে গণ অভ্যুত্থান বলি বা গণবিপ্লব বলি, সেখানে কিন্তু মানুষের প্রত্যাশাটা কি ছিল? মানুষ চাঁদাবাজ, সন্ত্রাস বা হচ্ছে যে এই যে মানে একনায়কতন্ত্র বা ফ্যাসিজম, এগুলোর বিরুদ্ধে কিন্তু জনতা ফুসে উঠেছে। তাহলে নতুন বাংলাদেশে এসে যখন আগের সেই সিস্টেম, কেউ যদি আগে যারা চাঁদাবাজি করছে বা যারা হচ্ছে মানুষের উপর জোর জবরদস্তি করছে, এখন যদি নতুন করে কেউ এসে আবার একই কাজ করে বা চাঁদার হার বাড়ে বা জনভোগান্তি বাড়ে, তাহলে তো জনগণ ওই বলবে যে আগেরটাই ভালো ছিল। এই জায়গাতে এসে দাঁড়িয়ে জামাত ইসলামী তখন এইগুলোর প্রতিবাদ করেছে এবং কাউকে চাঁদাবাজি করতে পারবে না বা চাঁদাবাজি করলে আমরা জনগণকে নিয়ে সেটা রুখে দিব, এরকম জায়গা থেকে তখন এটা একটা দূরত্বের একটা কারণ হইতে পারে। এবং এরপরে হচ্ছে যে আরেকটা বিষয় আপনি দেখবেন যে বড় গাছের নিচে তো কখনো ছোট গাছ বড় হইতে পারে না। আগে জামাত ইসলামী জাতীয়তাবাদী দলের সাথে জোটেছিল, হয়তো 30টা আসন দিয়েছে, 35টা আসন দিয়েছে, এটার জন্য অনেক দ্বন্দ্ব করে লেগেছে। এখন জামাত ইসলামী যখন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত একটা জায়গায় যখন চলে এসেছে, আজকে যখন বিএনপির সাথে আপনি দেখেন যে জরিপগুলো আসতেছে, সেখানে 30%, 26% বা 32%, 30% এরকম যখন আসতেছে, তখন সেই পর্যায়ে এসে তো মানে স্বাভাবিক কারণে যারা আগে বড় ভাই ছিল, এখন তাদের একটু খারাপ লাগতে পারে। জামায়াতও তার অবস্থান থেকে আসলে অনেক পরিবর্তন হয়েছে, অনেক শক্তি সঞ্চয় করেছে তারা। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, আপনি নিশ্চয়ই বক্তব্য দুটি শুনেছিলেন জামায়াত আমিরের, একটি যেটি হচ্ছে নির্বাচন সরকার। কবে এই আলাপ হয়েছিল ভারতীয় কূটনীতিবিদ বা ভারতীয় প্রতিনিধিদের সাথে? এটি অসুস্থ হওয়ার পরে তিনি বলছেন। তার মানে বেশ কয়েক মাস। তো এত মাস ধরে এটা গোপন থাকলো কেন? কেউ জিজ্ঞেস করে না সেজন্য? মানে আমি বুঝি নাই, উনি তো গোপন রেখেছেন। এটি আমিও বুঝতে পারছি না আসলে। এতদিন গোপন রেখে হঠাৎ ওনার মনে হয়েছে যে এখন এটা বলতে হবে, উনি রয়টার্সকে বলেছেন। ভারতীয় কূটনীতিক বলছেন যে এটি গোপন রাখতে হবে। হ্যাঁ, তার মানে উনি ওই কথা শুনেছেন, তাই না? ওই কথাটি আমল করেছেন, আমলে নিয়েছেন। তো যাই হোক, আমরা এই 5ই আগস্টের আন্দোলন পরবর্তী সময়ে দেখেছি যে প্রবল আধিপত্যবাদ বিরোধী একটি চেতনা বাংলাদেশে তৈরি হয়েছে এবং আধিপত্যবাদের জন্য মূলত দায়ী করা হয়েছে ভারতকে। কিন্তু ভারতের এই অনুরোধে তিনি সাড়া দিয়েছেন এবং বেশ একটা লম্বা সময় আমির সাহেব এই কথাটি গোপন রেখেছেন এবং এটি প্রকাশ করেছেন একটি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে, আমাদের কাছে প্রকাশ করেন নাই, কোনো বাংলাদেশি সংবাদ মাধ্যমে না। কিন্তু তার মানে বাংলাদেশে এটা গোপনই থেকেছে, পৃথিবীর কাছে উন্মুক্ত হয়েছে। এদিক থেকে চুক্তি ঠিক আছে, কিন্তু কাজটা আর কি একটু অন্যরকম হয়েছে। আমার খুবই জানতে ইচ্ছা করে, সপ্তভগিনী ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, মুরগির গলা দিয়ে ভোজ করা হবে, এসব বলার পরে এই অনুরোধটি রক্ষা কেন করা হয়? গোপনীয়তা। কারণ গোপন চুক্তি খারাপ হলে যে কোনো গোপন কথাই খারাপ, নাকি শুধু চুক্তি গোপন হলে খারাপ আর অন্য কথা ভালো? কথা বলা হয় না না, গোপন চুক্তি খারাপ না ভাই। না বলছি না, গোপন চুক্তি খারাপ না। আপনি আমাকে বলেন গোপন চুক্তি খারাপ না ভালো? না বলছে যে এখানে চুক্তির কোনো কথা বলা হয়েছে?
আসেন আপনি আমাকে শুধু এইটুকু বলেন যে গোপন চুক্তি ভালো না খারাপ? না, অবশ্যই গোপন চুক্তি খারাপ। হ্যাঁ, তার মানে চুক্তির কথা গোপন রাখলে খারাপ, কিন্তু গোপনীয়তার জন্য যদি কথা দেওয়া হয় সেটাও একটা চুক্তি, অলিখিত চুক্তি, এটা ওয়াদা যে আমি আপনার কথা গোপন রাখবো, উনি সেটা রেখেছেন, তাই না? তো তার মানে কিছু কিছু কথা থাকে গোপনে, কিছু কথা থাকে আপনে, আর কিছু কথা যায় জাপানে, যেমন রয়টার্সের কাছে চলে গেছে বিদেশে। এইবার আসেন, গণতন্ত্র কি ঐক্যের সরকার চায়? গণতন্ত্র ঐক্যের সরকার চায় না, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন চায়। আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন তখন বলবেন যে আমাদের তো 30% হয়েছে, 26% হয়েছে, আমরা অনেক শক্তি সঞ্চয় করেছি। তাহলে সেই শক্তির পরীক্ষা না দিয়ে কেন ঐক্য? এর কারণ হচ্ছে যদি কোনো কারণে পরাজয় আসে তাহলে সরকারের ভাগবাটোয়ারাটা পাওয়ার ইচ্ছা। কারণ সরকারের বিভিন্ন জায়গাতে, প্রশাসনের সব জায়গায় দলীয়করণ হয়েছে। অতীতের দলীয়করণের যে সংস্কৃতি সেটা দূর হয় নাই। আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদ বিরোধী বলেন অথবা নয়া আধিপত্যবাদের একটি দলীয়করণ হয়েছে। আমরা চেয়েছি মেধার শাসন, আমরা চেয়েছি মেধার লড়াই হবে। আমরা বলেছি কোটা না মেধা, কোটা না মেধা, মেধা মেধা। তাহলে মেধা মেধা বাদ দিয়ে কি হলো? এক ধরনের দলের সমর্থকদেরকে সমস্ত পজিশনে বসিয়ে দিয়ে বলা হলো ওনারাই মেধাবী এবং ওনারাই নিরপেক্ষ। ঘটনা তো তা নয়। দলের বিপরীতে দল যদি আসে তাহলে সেটা মেধার প্রতি জাজমেন্ট করা হলো না। বিএনপির সময় যে সচিব চাকরি পেয়েছেন, যে সচিব পরীক্ষা দিয়ে, সচিবের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, মেধার পরীক্ষা যে প্রথম হয়েছেন, সেই সচিবের চাকরি চলে গেছে, কারণ উনি শুধু আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়েছেন। এটা কোন যুক্তিতে? এটা দলীয়করণ না? এটা দলীয়করণ। এবং দলীয়করণের বিপরীতে দলীয়করণ যদি হয় তাহলে ওই যে ব্যাপারটা সেরকম দাঁড়ালো যে যেখানে ওল সেখানে তেঁতুল, তাই না? বনো ওল তেঁতুল। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন গণতন্ত্র তো ঐক্য চায় না, গণতন্ত্র চায় সংখ্যাগরিষ্ঠের শাসন। মানুষ ভোট দিবে একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর মানুষের কাছ থেকে আপনি ক্ষমতায় যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারপরে বলবেন যে আমরা এখন ভাই ভাই মিলে দেশ শাসন করি, আমরা তোমরা, তোমরা আমরা। তাহলে আমি ডামি আর আমি তুমি তো একই হলো। ভোটাভুটি হলো, কিন্তু ভোটের পরে আমরা সব এক হয়ে ক্ষমতা ভাগ-বাটোয়ারা করলাম। এটা কোনোভাবেই গণতন্ত্রকে সুসংহত করবে না, বরং গণতন্ত্রকে বিপর্যস্ত করবে। কিছু লোক জনগণের ভোট নিয়ে তারপরে নিজেরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আসন ভাগাভাগি করবেন, মন্ত্রিত্ব ভাগাভাগি করবেন, পাওয়ার ভাগাভাগি করবেন। এটা তো সঠিক কাজ হবে না, বরং এইটা হবে ভোটের নাম দিয়ে পরে জোটের রাজনীতি। সেটা তো ঠিক না। তারপরে আপনি বলেন সংঘর্ষ, এই শব্দটা বারবার আসছে। কিসের সাংঘর্ষিক অবস্থা? কার সাথে কার সংঘর্ষ? সবাই একই পক্ষ, সবাই জুলাই আন্দোলনের পক্ষে, সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে শুধু এনসিপি ছাড়া, এবং সকলেই জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে সংস্কার, সেই সংস্কার আমি সেটি জানতে চাচ্ছিলাম আসলে সংঘর্ষ বা সংঘাত কেন আসবে? নির্বাচনের পরে সংঘর্ষ অথবা নির্বাচনের আগে সাংঘর্ষিক অবস্থান, এখানে কোনো সাংঘর্ষিক অবস্থান নাই, এখানে প্রতিদ্বন্দ্বিতার অবস্থান রয়েছে। এবং প্রতিদ্বন্দ্বিতা তো সঠিক। আপনি কি এটা মানবেন? ধরেন অলিম্পিকে দৌড় হচ্ছে, ওখানে 8 জন লোক দৌড়াচ্ছে, তারপরে যে দৌড়ে জিতলো সে বললো আসেন আমরা সবাই মিলে প্রাইজগুলো ভাগাভাগি করে নেই। ভাগাভাগি করে নেই, 3টা পুরস্কার আছে, আমরা 8 জনে ভাগাভাগি করবো। তারপর ওনারা ভাগাভাগি করলেন। কেউ নিলেন প্রাইজের তলাটা, কেউ নিলেন প্রাইজের উপরেরটা, কেউ নিলেন ওই যে ভিক্টোরি স্ট্যান্ডটা, ওইটা নিয়ে বাড়িতে গেলেন, তাই না? কিন্তু এইভাবে তো গণতন্ত্র হয় না। গণতন্ত্র হবেই একটা দল শাসনভার গ্রহণ করবে এবং দেশের দায়িত্ব গ্রহণ করবে, সে ভালো আচরণ করবে, সঠিকভাবে দেশ পরিচালনা করবে। না পারলে 5 বছর হোক, 3 বছর হোক, যখন জনগণ তাকে যেতে বলবে চলে যাবে। মধ্যবর্তী নির্বাচন হয় না? ব্যর্থ হলে কোনো দল মধ্যবর্তী নির্বাচন হবে, নির্বাচন হবে। এবং এই যে ঐক্যের সরকার হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাচনের যে এসেন্স বা নির্বাচনের যে মূল চেতনা, সেটার বিপরীতে যায়। তাহলে তো নির্বাচন করার কোনো দরকার নেই। আসলে আমরা সবাই মিলে একটা মিটিংয়ে বসে যেভাবে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন সেভাবে সরকার তৈরি করে ফেলেন। অযথা এত রাষ্ট্রের খরচ করার দরকার কি? কোনো দরকার নাই। এইবার আসেন, এই যে 12-13 দল, 14-15 দল এক জায়গায় হচ্ছে দুই দিকেই, বৃহৎ 2টা দল ছাড়া আর দলগুলি কয়টা আসন পেয়েছে জীবনে? এরা জীবনেও নির্বাচনে জিতে নাই। এখন এদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার জন্য জনগণ ভোট দিবে কি কারণে? কি জন্য? জনগণ যে জোট সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, যদি পান তারপর সরকার গঠন করবেন। কিন্তু আলটিমেটলি যদি এইভাবে হয়, ঐক্যের সরকার তৈরি করবে, তাহলে যে ছোট মোটো যেগুলো আছে সেগুলো এসে একটা সিট জিতে এসে বলবে আমি মন্ত্রী চাই, আমি তো জোটে ছিলাম। আমি মনে করি এইটাও ঠিক হবে না। কোন একটা দলকে দায়িত্ব গ্রহণ করতে হবে বাংলাদেশ চালানোর জন্য, অথবা কোন একটি নির্দিষ্ট জোটকে, এবং তাদেরকে প্রমাণ করতে হবে তাদের দক্ষতা, মেধা এবং যোগ্যতা। না হলে আমরা সারা জীবন বসে থাকবো, কবে এই ভাগাভাগি শেষ হবে, তারপরে আমরা প্রকৃত অর্থে ভালো স্টেটসম্যান পাবো, মেধাবী শাসক পাবো। দলীয়করণ চায় না,
কিন্তু মেধাকে চায় এমন সরকার পাবো? এইবার আসেন আরেকটা মজার কথা আমরা একটু আগে শুনেছি, বিএনপি আর জামাতের যে ঐক্য হয়েছিল এটা নাকি আওয়ামী লীগ ছিল বলে হয়েছিল, মানে আওয়ামী লীগ না থাকলে এই ঐক্যের দরকার ছিল না, তার মানে এটা আদর্শিক ছিল না, ওইটা আওয়ামী লীগ ঠেকানোর ঐক্য ছিল। আবার এখন যে ঐক্য হচ্ছে, অবশ্যই উনি স্বীকার করেছেন, তাহলে এখন যে ঐক্য হচ্ছে সেটা আবার বলছে এটা নির্বাচনের ঐক্য, এটাও কিন্তু আসলে আদর্শিক ঐক্য না। তার মানে জামাত কখনোই আদর্শিক ঐক্য করে না, সবসময় নির্বাচনে জিতার জন্য এরে ঠেকানোর জন্য ওরে ঠেকানোর জন্য ঐক্য করে। এটা তো আমরা আশা করি না। যে দলের শেষে সুন্দরভাবে জামাতে ইসলাম আছে, এত চমৎকার যাদের ব্যবহার, প্রত্যেকটা লোক সৎ বলে আমরা মনে করি, তাই না? এবং তাদের একটা সততা নিষ্ঠার প্রতি তাদের একটা দলীয় একটা অবস্থান রয়েছে, যাদেরকে তারা দলে নিয়েছেন এই জোটে, তাদের কি সততা নিশ্চিদ্র? শহীদ ওসমান হাদি একাধিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন, এমনকি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তিবর্গের কারো কারো বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন। সেই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এমন ব্যক্তি বা দল কি তাদের এই জোটের মধ্যে আছে? এই প্রশ্নের জবাব কি তারা সরাসরি দিতে পারবেন? এবং আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, ভেরি গুড, আওয়ামী লীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ বা স্থগিত হয়েছে, আওয়ামী লীগের ভোটাররা নাই। 30-32% যখন হিসাব করা হচ্ছে তখন আওয়ামী লীগের ভোটারদেরও 20%, 10%, 15% হিসাব করতে হবে না? এই লোকগুলি কোথায় ভোট দিবে? এটা কিন্তু একটা বিরাট সেটি আমি আসছি, সেই কোথায় ভোট দিবে সেটি পরবর্তীতে আসছে। এবং আসেন লন্ডনে তারা গিয়ে আপোষ করার চেষ্টা করেছিলেন বা কোন একটা মীমাংসা করার চেষ্টা করেছিলেন। আমরা তো এটাই চাই না। লন্ডনে বলেন কিংবা দিল্লিতে বলেন কিংবা পিন্ডিতে বলেন, এই আপোষ মীমাংসার কিছু নাই। আমরা চাই ওই যে বিদ্রোহী কবিতার মতো, তাই না, করি মৃত্যুর সাথে গলাগুলি ধরি, কি করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। তো করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। ইলেকশনে কিন্তু এরকম, আপনি শত্রুর সাথে গলাগলি করবেন কিন্তু নির্বাচনে পাঞ্জা লড়বেন, এবং সেই পাঞ্জা কাকে নিয়ে? জনগণ পিছনে নিয়ে। যেই দলের জনসমর্থন নাই মনে করেন, সেই দলে এখন জামাতের ছায়াতলে গিয়ে আশা করছে তারা নির্বাচনে জিতবে। এদের তো দল টিকিয়ে রাখার দরকার নাই, এর সম্পূর্ণ অপচয়। তাদের উচিত সরাসরি জামাত ইসলামে যোগ দেওয়া, তাদের উচিত সরাসরি বিএনপিতে যোগ দেওয়া। কি কারণে ছোট ছোট দল বানিয়ে ওই যে কার কি উচিত সবকিছু আমরা ঠিক না না না, এটা আমি নাগরিক হিসেবে বলছি, কার কি উচিত আপনারা ডিসাইড করবেন। আমি নাগরিক হিসেবে আমি কি বলছি, হ্যাঁ, আপনারা কি করছেন আসলে? ব্যালট পেপারটাকে লম্বা করছেন অথবা জোটের মধ্যে ঢুকে একটা জোটকে বড় করছেন, কিন্তু এক একজনের ভোট নাই কিন্তু আসলে, থাকলে পরে জোটে যায়। কিন্তু গণতান্ত্রিক দেশে তো আপনি এটা ঠিক করে দিতে পারবেন না, কে করবে কি। আমি ঠিক করে দেওয়ার কথা বলছি না, আমি কিন্তু ঠিক করে দিতে বলছি না। বড় হবে কি ছোট হবে, হ্যাঁ, আমি শুধু এতটুকুই বলছি যে এইগুলির মাধ্যমে আমরা কি করি জানেন, আমরা কিছু ছোট ছোট দলকে টিকিয়ে রাখি শুধু ভোটের সময় বাণিজ্য করার জন্য। ভোট বাণিজ্য, এরা ওই যে পোলিং অফিসার পায়, এরা ওই যে বিভিন্ন কেন্দ্রে তাদের নিজেদের লোক দিতে পারে, এগুলা করে কিছু দল। আর কিছু দল কি করে, জোটের মধ্যে ঢুকে জোটের সুবিধাটা এনজয় করে, তাই না? ওনার নিজের দল নাই, নিজের জোট মানে নিজের দলের নেতা হিসেবে উনি কারো কাছে গিয়ে সে অ্যাকসেপ্টেন্স পাবেন না, কিন্তু জোটের নেতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে হাজির হবেন। এগুলিকে তারা এনজয় করেন। আমি মনে করি যে নতুন বন্দোবস্তের যে রাজনীতি, সেই রাজনীতি যদি সত্যি বাংলাদেশে করতে হয় তাহলে মেধাভিত্তিক হতে হবে সবকিছু। মেধাবী লোকদেরকে নির্বাচনে দিতে হবে, মেধাবী ব্যক্তিরা দেশ শাসন করবেন, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে যিনি প্রকৃত অর্থে দেশ শাসনের অধিকার পাবেন তিনি দেশ শাসন করবেন, তিনি তার মেধা এবং যোগ্যতা প্রমাণ করবেন। মার্টিন লুথার কিং এর সেই বক্তৃতা আমরা শুনেছি না, মার্টিন লুথার কিং, রেভারেন্ড মার্টিন লুথার কিং এর যে বক্তৃতার রেফারেন্স, সেই রেফারেন্সে কি ছিল? সেই রেফারেন্সে এইটাই ছিল যে একটি মেরিটোক্রেসির শাসন উনি আশা করেছিলেন আমেরিকাতে। উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, এন্ড ওখানে উনি কি বলেছিলেন? দ্যাট মাই 4 চিলড্রেন উইল নট বি জাজড বিকজ অফ দেয়ার কালার, বাট দ্য ইন্টিগ্রিটি অফ দেয়ার ক্যারেক্টার। তাদের চরিত্রের যে দৃঢ়তা, তাদের যে মেধা এবং যোগ্যতা, সেইটা দিয়ে বিবেচিত হবে। তাহলে বাংলাদেশের নাগরিকরাও কেন তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে বিবেচিত হবে না? কে কোন জোটে যোগ দিয়েছে, জোটের বাটখারা নিয়ে সেই পাল্লায় বাটখারা বসিয়ে দিয়ে তারা জিতে যাবে? ভোটার হিসেবে আমি মনে করি, একজন ভোটার হিসেবে আমার এটা আপত্তি জানানোর অধিকার আছে, আমি একজন ভোটার হিসেবে আপত্তি জানাচ্ছি। জি, আমরা তুষার ভাইয়ের কথা শুনছিলাম, আমি মাহফুজ ভাইয়ের কাছে আসতে চাই। অনেক কথাই শুনছিলাম যে আমির নির্বাচনের বিষয়ে আপনি বলছেন যে জাতীয় ঐক্যের সরকার, আসলে জাতীয় ঐক্যের সরকার হলে আসলে বিরোধী দল আসলে কে থাকবে তখন? না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার বিরোধী দলটা আপনি যখন আমি চাইলে যে এটা হয়ে যাবে, সবাই যে চলে আসবে, আমার বিষয়টা তো এরকম না।
যে আমি একটা জিনিস প্রত্যাশা করি যে আমি সবাইকে নিয়ে দেশ চালাবো বা সবাইকে নিয়ে কিন্তু আমি তো ইয়ে করবো। বাস্তব একটি আকাঙ্ক্ষার কথাকে নিয়ে আমি তো আমি বলছি না বাস্তব না, আমার প্রত্যাশা যে সবাই সহযোগিতা করবে দেশ পরিচালনার ক্ষেত্রে। ভুল ত্রুটি হলে সেটা সে ধরে দিবে, সে আমার সমালোচনা করবে, কিন্তু আমার কার্যকর ক্ষেত্রে সে অবশ্যই সহযোগিতা করবে। এটা আমার প্রত্যাশা তো হইতেই পারে, আমি তো প্রত্যাশা করতেই পারি। এখন সেটা সবাই করবে কিনা, সবাই আসবে কিনা, সেটা তো যার যার পলিটিক্যাল অবস্থান। বিগত সরকারের মতন অবস্থান হয়ে যায় না তাহলে, যে আওয়ামী লীগ জাতীয় পার্টি যে অবস্থাটি ছিল স্ট্যান্ড তার ভিন্ন হইতে পারে বা ভিন্ন হবে, সেটা আমরা মনে করি। এখন প্রত্যাশা বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন, এই যে ভাই বললেন যে দল বড় করা বা জোট বড় করা, এখন একটা গণতন্ত্র কি? গণতন্ত্র তো হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। গণতন্ত্র হচ্ছে যে রাজনীতি করতে চাইবে সে রাজনীতি করতে পারবে, যে নির্বাচনে দাঁড়াইতে চাইবে সে নির্বাচনে দাঁড়াবে। যদি কোনো নির্বাচন কমিশনের যে কন্ডিশনগুলো আছে সেটা যারা ফিল আপ করবে সে নিবন্ধন পাবে, সে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। সেখানে তো আপনার আমি বাইন্ডিং করে দিতে পারবো না কি কয়টা পার্টি নির্বাচন করবে, কে করবে না, কে রাজনীতি করবে, কে করবে না। এটা তো গণতন্ত্র না। এটা তো তাহলে আপনারা যে কন্ট্রোল ডেমোক্রেসি বা হচ্ছে যে যারা চীন কমিউনিস্ট পার্টি অন্যান্য দেশে যেটা সম্ভব, সেটা তো আর গণতান্ত্রিক দেশে সম্ভব না। আপনি নির্ধারণ করে দিতে পারবেন অমুক পারবে অমুক পারবে না, আসতে পারবে আসতে পারবে না, সে দাঁড়াবে, জনগণ ভোট দিবে, দিলে সে থাকবে না, থাকলে থাকবে না। এটা তো গণতন্ত্র। এটা আমরা নির্ধারণ করে দিতে পারবো না, দেওয়া উচিত না। এরপর হচ্ছে যে আপনার ভারতের যে বিষয়টা বলা হয়েছে, আচ্ছা আসলে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে আমাদের আমির জামাত যেটা বলছেন, তিনি বলছেন যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন বিভিন্ন দেশের কূটনীতিকরা তার সাথে দেখা সাক্ষাৎ করেছেন খোঁজখবর নেওয়ার জন্য। সেক্ষেত্রে সবগুলোই পাবলিসিটি করা হয়েছে, কিন্তু ভারতীয় কূটনীতিক তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তখন বলছেন যে বিষয়টা যেন ইয়ারা প্রচার না করা হয় এবং সেটা যেন রাখে। কিন্তু এখন তিনি বলছেন যে না, অবশ্যই আমরা সবগুলো পাবলিসিটি হচ্ছে, পাবলিক হচ্ছে, তো এটা আপনি গোপন রাখতে বলেন কেন? আমাদের যা হবে সেটা প্রকাশ্য হবে। আপনার তো এটাকে সাধুবাদ জানানো উচিত যে জামাত ইসলামী অন্তত জাতীয় পার্টি যেরকম বলছে যে ভারত কি বলে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না, কারণ আমার অনুমতি দেয় নাই, অনুমতি ছাড়া আমি কথা বলতে পারবো না। তো অন্তত এরকম তো মানে গৃহপালিত বা হচ্ছে যে পালিত হয় নাই। বলছে যে ওনাদেরকে বলছেন যে না, আমরা এটা পাবলিক করব এবং এটা পাবলিক হওয়া উচিত, কারণ হচ্ছে যে আপনার সাথে আমার সম্পর্ক বা এটা জনগণ জানবে, দেশবাসী জানবে, সেটা কোনো না। আর জামাত ইসলামী তো এটা বলার না, কারণ আপনারা জানেন যে এর আগে আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন যে বলা হচ্ছে জামাত ছাড়া সবাই ভারতে স্বাগতম। তো জামাত অ্যাকসেপ্ট, এবং সবসময় বলা হয়েছে যে জামাতকে তারা সেভাবে করেন। এখন বাস্তবতার আগে যখন জামাত ইসলামী এখন বাংলাদেশের রাইজিং ফোর্স, বাংলাদেশের জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে আগামী দিনে, সেটা হয়তো তারা উপলব্ধি করতেছে, তার সাথে সম্পর্ক করার জন্য তারা চেষ্টা করছে, এবং সেটা আবার তাদের কোনো কারণে সেটা তারা গোপন রাখার জন্য বলছে। কিন্তু জামাত ইসলামের আমির জামাতই তো এটা ওপেন করেছেন, তিনি তো এটা গোপন রাখেন। আরেকটি ওই প্রতিবেদনে, রয়টার্সের প্রতিবেদনে এক জায়গায় বলা আছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে। জামায়াত ইসলাম কি এ ধরনের কোনো যোগাযোগ রাখছে না? এখন সেটা তো আমরা বলছি যে জামাত ইসলামীর পক্ষ থেকে, জামাত ইসলামী একটা দল, একটা দেশের একটা দল হিসেবে আপনি হচ্ছে যে জামাত ইসলাম আমির আজকেও বলছেন যে আমরা একটা ভারসাম্যমূলক কূটনীতি চাই। আমরা কারো দিকে মানে ঢুকে যাব, কারো দিকে আপনার হচ্ছে যে একদম নির্ভরশীল হয়ে যাব। গত 17 বছর যেটা হয়েছে, ভারত যা বলতো তাই আমাদের কূটনীতি। ভারতের বাইরে গিয়ে আমরা আমাদের দেশের স্বার্থে কথা বলতে পারি না, অনেকের সাথে আমরা জোট করতে মানে সম্পর্ক বজায় রাখতে পারি না, বা আমাদের যে ন্যায্য হিস্সা আমরা সেটা আদায় করতে পারি না, কারণ এখানে অবৈধ একটা সরকার ছিল এবং তারা ভারতের আনুকূল্য নিয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচিত অনির্বাচিত নিশিরাত এবং হচ্ছে যে সন্ধ্যাকালীন বিভিন্ন রকম ভাবে তাদের আনুকূল্য এবং সাপোর্ট নিয়ে তারা সরকার পরিচালনা করেছে। সেখানে জনগণের সমর্থন ছিল না বিধায় তাদের উপর নির্ভরশীলতা ছিল। কিন্তু আপনি যখন একটা দেশ আধুনিক যুগে এসে একটা দেশ পরিচালনা করবেন, আপনাকে অবশ্যই কারোর জন্য দরজা বন্ধ রাখা যাবে না, সবার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কিন্তু সম্পর্কটা হতে হবে অবশ্যই আত্মসম্মানের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। সম্পর্ক অবশ্যই কোনো দাসত্ব নয়, সম্পর্ক হবে আপনার উইনিং সিচুয়েশনে। সেরকম সম্পর্ক তো আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সবার সাথে থাকবে। এখন কোথা থেকে আপনার আগ্রাসন, কেউ যদি আগ্রাসী হয়, কেউ যদি আপনাকে প্রভু হিসেবে আসতে চায়, এই যে খালেদা জিয়া একটা কথা বলছেন যে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো কিন্তু কারোর প্রভুত্ব মেনে নেবে না। এটা তো আমরা রাজনীতির ক্ষেত্রে অবশ্যই একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের এটাই হওয়া উচিত। এবং জামাত ইসলামী সবসময় মানে আমরা অনেকে অনেকভাবে যদি জামাত ইসলামীকে ব্র্যান্ডিং করা শুরু করার চেষ্টা করেন, কিন্তু জামাত ইসলামী আপনার আধুনিক যুগে এসে একটা সরকার পরিচালনা করার জন্য যেরকম যোগ্যতা দক্ষতার দরকার, সেরকম যোগ্য দক্ষ লোক জামাত ইসলামীতে আছে। এবং জামাত ইসলামী ডিপ্লোমেসি আপনারা দেখেছেন ইতিমধ্যে, শুধু ভারত কেন
সব দেশের, আপনার ব্রিটেন থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে সব দেশের কূটনীতিকরা আজকে জামাত ইসলামের অফিসে যাচ্ছে এবং ডেলিগেট পাঠাচ্ছে। তারা IMF থেকে শুরু করে তারা তো সেটা করছে এবং জামাত ইসলামী সেটা তাদের সাথে সেভাবে সম্পর্ক মেনটেন করতেছে এবং সেটা ধীরে ধীরে উন্নত হচ্ছে। জি, এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নুর তুষার। এ পর্যায়ে আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। আরেকটি বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। আজ দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যান রাজনাথ সিং, গিয়ে তিনি এই শোক বইতে এই বিষয়টি উল্লেখ করেন। আসলে ঢাকা দিল্লির দূরত্ব কি আসলে কমছে? না, শারীরিক দূরত্ব যেটা কিলোমিটারে সেটা একই আছে, আর মানসিক দূরত্ব কমার কোনো লক্ষণ এখনো প্রকাশিত হয় নাই। যে উদাহরণগুলি দিয়েছেন আপনি, একটি হচ্ছে রাজনাথ সিং শোক বইতে স্বাক্ষর করেছেন, সেটি হচ্ছে একটি কূটনৈতিক শিষ্টাচার, তিনি সেটা করেছেন। আর এখানে এসেও জয়শঙ্কর যে হাত মিলিয়েছেন, এটাও একটি কূটনৈতিক শিষ্টাচার এবং তিনি এগিয়ে গিয়ে হাত মিলিয়েছেন বলে পত্রিকা এসেছে। এটা আরো বৃহৎ কূটনৈতিক শিষ্টাচার, তিনি সেটা করেছেন। একটি জানাজার আয়োজনে তারা এসেছেন এবং তারা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। এখানে এসে নিশ্চয়ই তারা একে অন্যের প্রতি উষ্মা কিংবা ক্রোধ কিংবা বিরাগ দেখাবেন না, এটাই ভদ্রতা, এবং তারা সেটা করেছেন। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ঠিকই বলেছেন যে এটা নিয়ে এত কোনো ধরনের আশান্বিত হওয়া অথবা আশা হারানো, এটা কোনো কিছুই ভাবার দরকার নেই। আপনি ধরেন এই দুজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একে অন্যের সাথে দেখা হয়েছে প্ল্যাটফর্মে, রেল লাইনের অথবা বাজারে, তাহলে যেভাবে হাত মিলাতেন ওই একইভাবে আমাদের এখানে এসে দেখা হয়েছে, দেখা হতে তারা হাত মিলিয়েছেন। এটা খবরের জন্য বেশ উপাদেয়। আমরা যারা টেলিভিশনে কাজ করি, সংবাদ হিসেবে এটা বেশ চমৎকার, এটা নিয়ে অনেক আড্ডা দেওয়া যাবে, কথা বলা যাবে, অনেক কিছু স্পেকুলেট করা যাবে। কিন্তু আসলে বৃহৎ রাষ্ট্রের মধ্যে বহু সম্পর্ক থাকে এবং বহু দুঃসম্পর্ক থাকে, যেগুলি তারা মেলায়। হাত মেলানোর মধ্যে দিয়ে কিছু প্রমাণিত হয় না। যেমন এই হাত মেলানোর ফলে কি ভারত পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ বন্ধ হয়ে যাবে? কাশ্মীর নিয়ে তাদের মধ্যে যে ঝামেলা আছে সেটা শেষ হয়ে যাবে? তারা যে একাধিক যুদ্ধ করেছে সেই যুদ্ধের বিষয়গুলি মীমাংসিত হয়ে যাবে? কিন্তু আপনি এটা জানবেন যে তাদের মধ্যে আমদানি রপ্তানি অব্যাহত আছে এবং তারা একে অন্যের কাছ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু করছে এবং সেখানে কোনো বিধিনিষেধ নাই, কেউ বাধাও দিচ্ছে না। এটি কেন, কিভাবে হয়? মানে আমি যুদ্ধ করছি কিন্তু আমি আর সবকিছুই ঠিকঠাক করছি, এটি কি? কিছু জিনিস হচ্ছে কিরকম আমি আপনাকে বলি। যেমন ধরেন পাশাপাশি বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তালগাছ নিয়ে একটা লড়াই ছিল কাশ সীমানার মধ্যে, ওটা কিন্তু শেষ হয় না। জামাই ওই বাড়িতে গেলে বলে যে তালগাছটা কিন্তু তোমার বাবার না আমার। আর এটি আমাদের দেখি আমরা এই জিনিসগুলো দেখি, কিন্তু সেটা কি উভয় দেশের ক্ষেত্রেও কি এই ধরনের? লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক ভারতের যতটুকু, তার চেয়ে অনেক বেশি সাংস্কৃতিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে তাদের খাবার প্রায় একই ধরনের, অধিকাংশ লোকের তাদের চালচলন একই রকম, পোশাক একই রকম, এবং মাইগ্রেটেড হয়েছে দুই দেশের অনেক সম্পর্ক আছে। হিন্দি গান বলতে আমরা যেটা শুনি, ওগুলো আসলে অর্ধেকের বেশি উর্দু ভাষা দিয়ে, ফার্সি ভাষা দিয়ে সাজানো। আপনি যে ধুম ছবির মধ্যে মালাম মালাম গান হয়, এটা তো ফার্সি। নামিদানম বলে, এটা ফার্সি। এবং তার মধ্যে আপনি দেখবেন যে প্রচুর উর্দু গান আছে। নাগমা শব্দ, নাগমা তো উর্দু, নাগমা তো হিন্দি না। হ্যাঁ, এক প্যার কা নাগমা হয়, নাগমা তো উর্দু শব্দ। তো অতএব ভারত আর পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক এবং তাদের ভৌগোলিক সম্পর্ক অনেক বেশি আমাদের চাইতে। এবং তারা যুদ্ধ করে, ব্যাপারটা হতে পারে তারা যুদ্ধ করে, কিন্তু তাদের মধ্যে আসা যাওয়া অনেক বেশি। তাদের সমস্ত সিঙ্গার যাদেরকে আপনারা চিনেন, যে রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম, এরা হিন্দি ছবিতে গান গেয়ে পপুলার হয়েছে, পাকিস্তানি ছবিতে গান গেয়ে না। তো এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে এসে হাত মেলানোর ফলে একটা বিরাট কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে, সেটা হওয়ার সম্ভাবনা নেই। দুইটা দেশেরই পরমাণু শক্তি রয়েছে, দুইটা দেশের মধ্যে সমান সমান লড়াই আছে, এবং এরা একটুখানি শোল্ডার ব্রাশিং করে, দেখা হলে পরে একজন আরেকজনকে। রাগবিতে একটা কথা আছে, ইউ সেল দ্য বল, তো দে সেল দ্য বল অ্যান্ড দেন দে ডজ ইচ আদার, বুঝছেন? একটু ধোকা দেয়, তারপরে একজন আরেকজনের গোলে শুট করে, তারপরে আবার আপনি দেখবেন যে বিভিন্ন সময় সীমান্তে তারা একসঙ্গে আনন্দ উৎসব করে। অতএব আমরা এটার মধ্যে না জড়ানোই ভালো। আমাদের চিন্তা করা উচিত ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কি হবে, কার সাথে ব্যবসা হবে, কার সাথে হবে না, কার কাছ থেকে পেঁয়াজ কিনবার, কার কাছ থেকে কিসমিস,
এটা আমাদের চিন্তা করতে হবে। কার কাছ থেকে তুলা কিনবো, কার কাছ থেকে গম, আর কার কাছ থেকে শাড়ি কিনবো, আর কার কাছ থেকে সুতা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। যে কারণে আমি বলি এটা চমৎকার একটা স্লোগান আমরা পেয়েছি এবার, সবার আগে বাংলাদেশ। আমি বিএনপির পক্ষে না, কিন্তু বাংলাদেশ ফার্স্ট এটা কিন্তু হওয়া উচিত সকল দলের কাছে। Why are we bothering about a relationship between two nation who have disputes and feuds between each other? যাদের মধ্যে দীর্ঘ সময়ের বিবাদ বিসম্বাদ, তাদের মধ্যে হাত মিলানোতে আমাদের কি আসে যায়, আর তারা একজন একজনকে ল্যাঙ্গুয়েজ দিলে আমাদের কি আসে যায়? আমাদের সাথে এই দুজনের কি সম্পর্ক, এটা বিবেচনা করা উচিত। এবং সেই বিবেচনা আমি কারোর মধ্যে দেখি না। এটা একটা মজার ব্যাপার, সেই বিবেচনা খুবই কম আমাদের। তখন আমাদের মুরগির গলা নিয়ে খুব উৎপাত শুরু হয়। সেইটি কি আসলে কি সামনে আসার কোনো আমি একটা বিষয় মজার দেখছেন প্রশ্ন যে করি। বাংলাদেশের সঙ্গে? আমি একটা মজার প্রশ্ন করি, ভাইজান তো এখানে আছেন, এই যে এনসিপি রাজনাথ আব্দুল্লাহ বলেছেন যে মুরগির গলা ইয়ে করবেন, সাত সিস্টার, সেভেন সিস্টারকে কি জানি করে ফেলবেন। আরেকজন ছাত্র নেতাকে আমি দেখেছি যাদের সঙ্গে তাদের সম্ভবত রাজনৈতিক সম্পর্ক আছে, ইউরেনিয়াম, কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কি জানি একটা করবে। আপনারা কি এই পজিশনকে সমর্থন করেন, এই সাতটা সিস্টারকে ইয়ে করবেন এবং এই যে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কিছু একটা বানাবেন, এটাকে আপনাদের দল সমর্থন করে? আমি জানি না, কিন্তু এগুলো যারা বলে তাদেরকে তো জোটে নেওয়া হয়েছে এবং তারা আছে। এখন মনে করেন এই সরকার তৈরি হলো, ঐক্যের সরকারের অংশ মনে করেন আছে, তাদের একজন মন্ত্রী হয়েছে। মন্ত্রী সাহেব যদি